নমস্কার দাদা, নমস্কার। লোকে আমাকে শ্রীমান বল্টু বলে ডাকে দাদা। বলছি আপনার কাছে আমার দুটো কোশ্চেন আছে দাদা। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এই যে আপনি বলছেন ম্যানেজার, তার উপরে ম্যানেজার, তার উপরে ম্যানেজার, এই ব্যাপারটা একটু খুলে বলুন না দাদা। আর একটা কোশ্চেন হচ্ছে যে এই যে ম্যানেজার ম্যানেজার গল্প আপনি দিচ্ছেন না, এতে স্যালারি কত পায়, কত টাকা ইনকাম তারা করে, এটা আপনাকে বলতে হবে। আর একটা কোশ্চেন আছে আমার কাছে, আপনার কাছে স্পেশাল রিকোয়েস্ট, যে আপনি বলছেন মাসের শেষে ক্লোজিং। আচ্ছা, ক্লোজিং ব্যাপারটা কি? এই ক্লোজিং এর সময় কি হয়, এনভায়রনমেন্ট কেমন যায়, স্টকিস ফকিস ব্যাপারটা কি হয়, এটা খুলে বলো না দাদা। বল্টু মহারাজ খুব ভালো ভালো দুটো কোশ্চেন করেছে, বুঝলে? তা এই বল্টুর দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা জেনে নিই, কি বলো? তো শ্রীমান বল্টুর প্রশ্ন অনুযায়ী আমরা দেখে নেব যে একটা এমআর এর স্টার্টিং স্যালারি কত হতে পারে, এবং আমরা যখন পরবর্তীকালে এমআর থেকে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ম্যানেজার যাবো, সেখানে আমাদের স্টার্টিং স্যালারি কি হতে পারে। ওকে, তো আমি একটি ফানেল তোমাদের জন্য তৈরি করেছি। এই ফানেলের একদম নিচে আছে দেখো এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের স্টার্টিং স্যালারি অ্যাপ্রক্স 2 লাখ থেকে 8 লাখ 5 অব্দি হতে পারে। ওকে, তো এটা অ্যাপ্রক্স বলছি, কেননা এটা এর থেকে কমও হয়, আবার এর থেকে বেশি হতে পারে। যেমন অনেক অনেক কোম্পানি 1,60,000 দিয়ে ফ্রেশার্স ক্যান্ডিডেটকে নেয়, আবার অনেক কোম্পানি আছে যারা ফ্রেশার্সদেরকে 2,50,000 দিয়ে স্টার্টিং করায়। তাহলে বোঝা গেল যে যখনই তোমরা এমআর হচ্ছে যে কোনো একটি হেডকোয়ার্টারে, তখন তোমার স্টার্টিং স্যালারি হবে 2 লাখ থেকে। অর্থাৎ আমরা যদি সেটাকে দেখি যে কেটে কুটে কত টাকা পাই, অ্যাপ্রক্স ধরে রাখো 14,500 কিংবা 14,000 টাকা কোম্পানি তোমাকে দেয়। এর পাশাপাশি তোমরা কিন্তু আলাদা করে এক্সপেন্স পাচ্ছ, তার মানে এর সাথে কিন্তু এক্সট্রা 7 থেকে 8,000 টাকা যোগ হয়। তাহলে অন অ্যান অ্যাভারেজ একটা এমআর স্টার্টিং স্যালারি পাচ্ছে 20,000 টাকা, সবকিছু মিলিয়ে। এরপরে আসি ফার্স্ট লাইন, অর্থাৎ এএসএম, এরিয়া সেলস ম্যানেজার। এরিয়া সেলস ম্যানেজার তুমি যখন হয়ে যাবে, তোমারই মতো আর 5টা হেডকোয়ার্টারকে কভার করতে দেবে। ধরো তুমি যে কোনো একটি হেডকোয়ার্টারে কাজ করছো, যখন তুমি এরিয়া সেলস ম্যানেজার হবে, ওখানে তোমাকে 5 থেকে 6টা ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, এবং 6টা ছেলেকে দিয়ে তোমাকে এএসএম পোস্ট দিয়ে দেবে। যেমন তুমি যখন জয়েন করবে, তোমার দেখবে কোনো না কোনো এএসএম থাকবে। তাহলে তুমি যখন এএসএম পদে নিযুক্ত হবে, ওখানে তোমার স্টার্টিং স্যালারি হবে 3.5 লাখ থেকে শুরু করে আপ টু 12 লাখ অব্দি হতে পারে। এরপরে আসছি যে আরএসএম পোস্টে, রিজনাল সেলস ম্যানেজার। রিজনাল সেলস ম্যানেজারকে কি করতে পারে যে একটা স্টেটও দিয়ে দেয়, কোনো কোনো কোম্পানি একটা স্টেট দিয়ে একটা আরএসএম বানিয়ে দিল, কিংবা একটা স্টেটকে ডিভাইড করে দিল। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যদি ভাগ করে, তাহলে উত্তরবঙ্গ যে ডিস্ট্রিক্টগুলো আছে, ধর 10টা ডিস্ট্রিক্ট আছে, এই 10টা ডিস্ট্রিক্ট দিয়ে একটা আরএসএম করে দিল। তাহলে আরএসএম পোস্টের স্টার্টিং স্যালারি কত হয়? 5 লাখ থেকে আপ টু 14 লাখ, 14 লাখ অব্দি হতে পারে অ্যাপ্রক্স, বেশি কম সেটা ভ্যারি করতেই পারে। এরপরে আসছি জেডএসএম পোস্ট, অর্থাৎ জোনাল সেলস ম্যানেজার। তাহলে এই জোনাল সেলস ম্যানেজারের কি কাজ বা কতটা এরিয়া থাকে? যখন তোমরা জোনাল সেলস ম্যানেজার হবে, তোমাকে ধরো ইস্ট জোনের জোনাল সেলস ম্যানেজার করে দিল, তার মানে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই 4-5টা স্টেট নিয়ে তোমাকে জেডএসএম বানিয়ে দিল। বোঝা গেল? তো যখন তোমরা জেডএসএম পোস্টে জব করবে, তখন তোমার স্টার্টিং স্যালারি হবে 7 লাখ থেকে স্টার্ট হয়ে আপ টু 17 লাখ অব্দি হয়। এর উপরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে জিএম, জেনারেল ম্যানেজার। তাহলে জিএম পোস্টে কিভাবে হয়? ধরো একটি কোম্পানিতে তুমি আছো, ওই কোম্পানিতে টোটাল 17টা স্টেটে কাজ করছে, 17টা স্টেটের তুমি জিএম হলে। বোঝা গেল? তোমাকে 17টা স্টেটকে কন্ট্রোল করতে হবে, এবং জিএম এর স্টার্টিং স্যালারি হচ্ছে 10 লাখ থেকে শুরু করে আপ টু 25 লাখ অব্দি হয়। এর ওপরের পোস্টের নাম হচ্ছে ভিপি, ভাইস প্রেসিডেন্ট। এই ভিপি কিভাবে কাজ করে? ধরো তোমার কোম্পানিতে শুধু একটি কান্ট্রি নয়, 2-3টে কান্ট্রিতে তারা বিজনেস করছে, তাহলে এই 2-3টে কান্ট্রি নিয়ে একটা ভিপি রাখে, ভাইস প্রেসিডেন্ট রাখে। তাহলে এইরকম ভাবে এমআর থেকে আস্তে আস্তে তুমি কিন্তু একটার পর একটা সিঁড়িতে পৌঁছে যেতে পারবে। আর মজার ব্যাপার, যে ব্যক্তিটা জেডএসএম হয়েছে, যে ব্যক্তিটা আরএসএম হয়েছে, ওনারা প্রত্যেকেই কিন্তু একটা সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল। তাই তোমরা যখন জয়েন করবে প্রফেশনে, তোমাদের কাছে অপরচুনিটি আছে যে এই পোস্টগুলো একটার পর এক ধাপে এগিয়ে যাওয়া। তাই এক কথায় বলা যেতে পারে যে এই প্রফেশনে স্কাই ইজ দ্য লিমিট। আলটিমেট তুমি যত নিজেকে ডেভেলপ করতে পারবে, ততই তোমার কেরিয়ার গ্রোথ হবে। এরপরে আসছি যে পরের প্রশ্নতে, যে ক্লোজিং ব্যাপারটা কি, ক্লোজিং নিয়ে কি প্রবলেম হয়,
কেমনভাবে ক্লোজিং করতে হয় এই বিষয়টা যদি আমরা জানতে পারি। প্রত্যেক মাসে মাসে স্কুলে স্টুডেন্টদেরকে ইউনিট টেস্ট দিতে হয়। প্রত্যেক মাসে দেখবে স্কুলেতে কি হয় না, একটা দুটো চ্যাপ্টার পড়িয়ে দেয়, 20 নম্বরের কোশ্চেন দিল এবং 20 নম্বরের মধ্যে কেউ 18 পায়, কেউ 19 পায়, কেউ 10 পায়, কেউ 5 পায়। তার মানে স্টুডেন্ট জানতে পারলো যে ওই মাসে তার পড়াশোনা কেমন হয়েছে, কেমন তার প্রিপারেশন গেছে। এই বিষয়টাই অ্যাপ্লিকেবল হয় এমআর-এর ক্ষেত্রে। এমআর প্রফেশনে যখন তুমি আসবে, কোম্পানি তোমাকে একটা টার্গেট স্লট দেবে এবং টার্গেট কিভাবে দেয়, কোম্পানি তোমাকে একটা মেল করে দেবে। যেমন ধরো আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাসের একটা টার্গেট স্লট করে দিল। অক্টোবর মাসে আপনাকে সেল করতে হবে 2 লাখ টাকা, নভেম্বর মাসে আপনাকে সেল করতে হবে 2,20,000 এবং ডিসেম্বর মাসে আপনাকে সেল করতে হবে 2,40,000। তাহলে যখন তোমাকে টার্গেট কোম্পানি দিয়ে দিল এবং টার্গেটকে কিভাবে দেয় না, প্রোডাক্ট ওয়াইজ করে দেয় যে আপনাকে এই প্রোডাক্টটা এত সেল করতে হবে, ওই প্রোডাক্টটা এত সেল করতে হবে। যখন টার্গেট দেয় তার সাথে ইনসেন্টিভ স্ট্রাকচারও পাঠিয়ে দেয় ওই একটি মেলেতেই, যে আপনি যদি গোটা 3 মাসে টার্গেট ফুলফিল করে দেন তাহলে আপনি এক্সট্রা 10,000 টাকা পাবেন এবং প্রোডাক্ট ওয়াইজ যদি আপনি টার্গেট ফুলফিল করেন সেখানের জন্য তার জন্য আপনাকে আলাদা 5 থেকে 10,000 টাকা দেওয়া হবে। তাহলে 3 মাস টার্গেট কমপ্লিট করার জন্য ইনসেন্টিভ পেলে, তার পাশাপাশি প্রোডাক্টে টার্গেট সেল করে দিলেও আলাদা করে ইনসেন্টিভ পাচ্ছ। এবার এই টার্গেটটা যে দেয়, আমরা যদি স্কুলের ইউনিট টেস্টের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ব্যাপারটা দ্বারাই সেম। মাসের প্রথম থেকে তুমি ডক্টর ভিজিট করলে, কেমিস্ট ভিজিট করলে, চেষ্টা করলে ডক্টর নতুন নতুন কনভার্ট করার এবং সেলের জন্য তুমি ছুটলে। মাসের শেষের দিকে অর্থাৎ 25 থেকে 30 তারিখের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো ক্লোজিং করে। তো ওই সময় দেখতে হবে তোমার সেলের কি পজিশন হয়ে আছে। কোম্পানি টার্গেট দিয়েছিল কত অক্টোবর মাসে 2 লাখ টাকা, তো তুমি দেখলে যে মাসের শেষে তোমার সেল দাঁড়িয়েছে 1,80,000। ওকে, 1,80,000 টাকার মাল স্টকিস্ট অর্ডার করেছে কোম্পানির ঘরে, বোঝা গেল। বাকি তোমাকে 20,000 টাকা আরও লাগবে। তাহলে এই ধরো ক্লোজিংয়ের সময়টাতে তুমি বুঝতে পারলে যে তোমাকে আরও 20,000 টাকার অর্ডার করাতে হবে। তুমি স্টকিস্টের কাছে কি করবে, স্টেটমেন্ট নেবে। স্টক স্টেটমেন্ট নেওয়ার পর স্টকিস্টের কাছে তুমি অর্ডার চাইবে যে দাদা আপনি আর কিছু অর্ডার দিতে চাইছেন। উনি বললেন যে হ্যাঁ, আপনার ওই প্রোডাক্টটার 50 পিস দেবেন, ওই প্রোডাক্টটার 20 বাক্স দেবেন, ওই প্রোডাক্টটার 100 বোতল দেবেন। তাহলে টোটাল অর্ডারটা দাঁড়িয়ে গেল 30,000 টাকা। তো দেখা যাচ্ছে যে কোম্পানি তোমাকে টার্গেট দিয়েছিল মাসের প্রথমে 2 লাখ টাকা, তুমি মাসের শেষে কোম্পানিকে বুঝিয়ে দিলে যে 2 লাখ টাকা সেল করে দিয়েছো এবং স্টক স্টেটমেন্ট যেটা পাবে ওই স্টক স্টেটমেন্টটাও তোমাকে কোম্পানির ঘরে পৌঁছে দিতে হবে, মেল করে দিতে হবে। এরপরে তোমাকে আরেকটি কাজ করতে হবে কি না, তুমি যে কোম্পানির প্রোডাক্ট সেল করেছো স্টকিস্ট পেমেন্ট বুঝে নিয়েছে, স্টকিস্টের ঘর থেকে তোমাকে একটি চেক নিতে হবে। তাহলে এরকম করে তোমার যদি 4টে স্টকিস্ট থাকে তা 4টে স্টকিস্টের ঘর থেকে তোমাকে চেক নিতে হবে। এই চেকগুলোকে কালেক্ট করে তুমি কোম্পানির অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তাহলে ক্লোজিং ব্যাপারটা এরকমভাবেই প্রত্যেক মাসে মাসে হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে ক্লোজিং কি খুব প্রেসারের, ক্লোজিং খুব চাপের? হ্যাঁ, অনেক সময় এমআরদের ক্ষেত্রে এটা চাপের হয়ে দাঁড়ায়। ধরো অক্টোবর মাসে কোম্পানি যে টার্গেট দেয় সেই অনুযায়ী ম্যাক্সিমাম কোম্পানি তার অ্যাচিভমেন্ট করতে পারে না। তার কারণ কি, ম্যাক্সিমাম ডক্টর অক্টোবর মাসে বেড়াতে যায়, ঠিকঠাক ডক্টর অ্যাভেলেবেল থাকে না, পেশেন্টও ঠিকঠাক থাকে না। ওই সময়টা যেহেতু উৎসব ব্যাপার থাকে, ওই সময়টাতে এমআরদের একটু চিন্তা থাকে যে কিভাবে কোম্পানি যে টার্গেট দিয়েছে সেটাকে অ্যাচিভ করব। দেখো, অ্যাচিভ যে করতে না পারলে তোমাকে কোম্পানি বার করে দেবে সেটা ব্যাপার নয়, কিন্তু তোমার যে অ্যাচিভ হলো না তার রিজনটাও কোম্পানিকে বোঝাতে হবে। গোটা ব্যাপারটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে স্কুলের ইউনিট টেস্ট আর এমআরদের ক্লোজিং বিষয়টা কোথাও না কোথাও এক। আমরা অলরেডি এই বিষয়টাকে ফেস করে এসেছি। যেমন তোমার প্রিপারেশন থাকবে, যেমন তোমার কাজ ভালো থাকবে, আলটিমেট তোমার ক্লোজিংও ভালো থাকবে। আশা করি বল্টু তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন দাদা, বুঝতে পেরেছি ব্যাপারটা। আর যে সকল ভাইরা স্যারের ভিডিওটা দেখছো, ঠিক আছে, ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভাই, বুঝলে তো? তাহলে স্যার ভিডিও করতে একটা এনার্জি পাবে, কিছু ইনফরমেশন আমরা জানতে পারবো এই চ্যানেলটা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।